ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 7 টেক্সট বই থেকে কিছু পড়া নিয়ে চলে এসেছি। আজকের অধ্যায় হচ্ছে তোমার ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন। ঠিক আছে, চলো একটু পড়ে নিই। কি বলছে? ভারতে উপনিবেশ বিরোধী ও স্বাধীনতার জন্য আন্দোলন 1919 খ্রিস্টাব্দ তার পরবর্তী সময় এক নতুন পর্যায়ে পৌঁছেছিল। এই সময় মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরিচালিত আন্দোলনগুলি ক্রমে গণ আন্দোলনে পরিণত হয়েছিল। ঠিক আছে, পাশাপাশি কৃষক শ্রমিক আন্দোলনগুলিও চলেছিল। আর কিন্তু 1919 খ্রিস্টাব্দ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতে ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানত তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি এর পাশাপাশি তিনি আরও অনেক আন্দোলনে পরে জড়িয়েছিলেন। ওটা পরে আসছি আমরা। তো প্রথম দিকে যদি আমরা গান্ধীজি সম্পর্কে জানি, তাহলে তিনি পড়তে গেছিলেন এতে দক্ষিণ আফ্রিকায়, এবং 20 বছর পর 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা তিনি থেকে ভারতে ফিরে আসেন। ঠিক আছে, এবং 1916 খ্রিস্টাব্দে তিনি সবরমতী নদীর তীরে তার বিশ্বস্ত অনুগামীদের নিয়ে একটি সত্যাগ্রহ আশ্রমও গড়ে তুলেছিলেন। দক্ষিণ আফ্রিকা আইনজ্ঞ গান্ধী রাজনৈতিক গান্ধীতে রূপান্তরিত হয়েছিলেন। আর সেই সময় ভারতবর্ষ আন্দোলন নেতৃত্ব দেওয়ার আগে তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলনও চালিয়েছিলেন। সেই আন্দোলন থেকে ধীরে ধীরে গান্ধীজি সত্যাগ্রহের ধারণা তার মধ্যে তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্মভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন তিনি। সেই আন্দোলন প্রচার পাওয়ার ফলে তিনি বিখ্যাত হয়ে পড়েছিলেন। আর সেই সময় ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা মূলত একটি অঞ্চলের নেতা ছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা আন্দোলনের সুবাদে গোড়া থেকে গান্ধীর কোনো বিশেষ আঞ্চলিক ভাবমূর্তি তখনও তৈরি হয়নি। গান্ধীর সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত, এই জন্য এই দুটিকে একসঙ্গে অহিংসা সত্যাগ্রহ বলা হয়ে থাকে। তিনি মনে করতেন সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। পাশাপাশি হিংস্র পথে রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধের পন্থাকেও গান্ধীজি সমালোচনা করেছিলেন। গান্ধীর আন্দোলনের চরিত্র একদিকে ছিল গণমুখী, অর্থাৎ অধিকাংশ জনগণকে আন্দোলনে টেনে আনার মাধ্যমে অহিংস সত্যাগ্রহ সফল হবে বলে তিনি মনে করেছিলেন। যদিও গান্ধী পরিচালিত আন্দোলনগুলি সবসময় অহিংসার আদর্শ পুরোপুরি বজায় থাকেনি। ঠিক আছে, তো এভাবেই ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর আবির্ভাব এক নতুন অধ্যায়ের সূচনা করে। আর মহাত্মা গান্ধীর আবির্ভাবের পূর্বে জাতীয় কংগ্রেস আন্দোলন শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর মহাত্মা গান্ধী সর্বপ্রথম ভারতের শ্রমিক, কৃষক তথা সাধারণ মানুষকে এই আন্দোলনে সামিল করেছিলেন, আর যার জন্য তার আন্দোলনকে অহিংস সত্যাগ্রহ বলা হয়ে থাকে। তারপরে তিনি বিভিন্ন কর্মসূচির সাথে জড়িয়েছিলেন। এরপরে যখন তিনি কয়েকটি আঞ্চলিক, যখন তার প্রচার খুব বেশি হয়ে গেছিল, তারপরে তিনি কয়েকটি আঞ্চলিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন। যেমন 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি যখন ভারতবর্ষে ফিরে আসেন, তখন 3টি আঞ্চলিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। প্রথমটা যেমন কি বলছে, সেই আন্দোলনগুলির নাম হলো, প্রথমটা চম্পারণ সত্যাগ্রহ, তারপরটা খেড়া সত্যাগ্রহ, তারপরটা আহমেদাবাদ সত্যাগ্রহ। চম্পারণটা কি ছিল না, বিহারে চম্পারণের নীল চাষিদের অনেকদিন ধরেই নীল চাষ বিরোধী ক্ষোভ জমা হয়েছিল। স্থানীয় কিছু ব্যবসায়ী, শিক্ষক প্রভৃতি ব্যক্তিরা চাষিদের বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেন। সেই অর্থে চম্পারণের আন্দোলনে গান্ধীর ভূমিকা খানিক সীমিত ছিল, কিন্তু স্থানীয় চাষিদের কাছে গান্ধী ছিলেন রামায়ণের রামের মতো। তারা বিশ্বাস করতেন যে গান্ধীজি এসে যাওয়ার ফলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ ঠিকা চাষিরা রাক্ষস কুঠিয়ালদের ভয় করবে না। কিন্তু চম্পারণের আন্দোলন কিছু ক্ষেত্রে অহিংস সত্যাগ্রহের নীতিকে অতিক্রম করে গিয়েছিল। তারপরে খেড়া আন্দোলন, গুজরাটের খেড়া জেলায় গান্ধীপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। সেখানে বাড়তি রাজস্ব কমানোর দাবিতে কৃষকরা একজোট হয়েছিল, কিন্তু নামমাত্র রাজস্ব ছাড় দেওয়া হয়েছিল সেখানে, ফলে খেড়ায় আন্দোলন বিশেষ সফল হয়নি। এরপর গান্ধীজি আহমেদাবাদে মিল মালিক ও শ্রমিকদের সংঘাতের মধ্যে হস্তক্ষেপ করেন। সেখানে শ্রমিকদের দাবি ছিল যে তাদের মজুরি যাতে বৃদ্ধি করা হয়। শেষ পর্যন্ত দাবির থেকে কম হলেও শ্রমিকদের মজুরি খানিকটা বৃদ্ধি হয়েছিল।
এভাবে 1919 খ্রিস্টাব্দের গোড়ার দিক পর্যন্ত সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীজির ভূমিকা স্পষ্ট ছিল না, কিন্তু রওলাট আইন চালু করাকে কেন্দ্র করে গান্ধী ভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন। এরপরে এই টুকরো কথায় যেখানে আছে দেখো, রওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমরা পড়বে। হ্যাঁ, এই ঘটনাটা আমি দরকার পড়লে কোনো একটা দিন আলোচনা করবো এটা নিয়ে। এরপরে রওলাট সত্যাগ্রহের পরে 3টি প্রধান জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেগুলি হলো কি কি? অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, অবশ্য অসহযোগ আন্দোলনের আগে খিলাফত আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি। সেই আন্দোলনের সূত্রে ভারতবর্ষে হিন্দু মুসলমানদের একজোট করে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যই ছিল তার। খিলাফত আন্দোলনের রেস ধরে 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলনে ডাক দেন তিনি। গোড়ার দিকে ছাত্ররা স্কুল কলেজ ছেড়ে আন্দোলন যোগ দেয়। অনেক আইনজীবী আদালত থেকে ও মধ্যবিত্ত মানুষ সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। পাশাপাশি জাতীয় বিদ্যালয় তৈরি উদ্যোগ নেওয়া হয়েছিল সে সময়। ধীরে ধীরে আন্দোলন অহিংস থেকে উগ্র রূপ ধারণ করে। বিদেশি দ্রব্য বয়কটের পাশাপাশি জনসমক্ষে বিদেশি কাপড় পরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। অসহযোগ আন্দোলনে হিংস্র চরিত্র দেখে শেষ পর্যন্ত গান্ধীজি এই আন্দোলন স্থগিত করতে বাধ্য হন। তারপরে একটা ঘটনা আছে নিচে, চৌরি চৌরার ঘটনা, এটাও বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়েকটা টুকরো কথা পরে যদি সময় পাই আমি আলোচনা করব। অসহযোগ আন্দোলনের ফলে ভারতে কাপড় আমদানির হার অনেকটাই কমে গিয়েছিল। পাশাপাশি শ্রমিক ও কৃষকেরা অনেকেই আন্দোলন যোগ দিয়েছিলেন, যদিও শহরের শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা গণহারে আন্দোলনে যোগ দেননি। তাছাড়া খিলাফত আন্দোলন ধীরে ধীরে থেমে গিয়েছিল। জাতীয় বিদ্যালয়ে দেশীয় কাপড়ের জনপ্রিয়তা কমে গিয়েছিল। অহিংস অসহযোগ আন্দোলন ভারতবর্ষে সব জায়গায় ছড়িয়ে পড়েনি। পাশাপাশি কয়েকটি অঞ্চলে একভাবে আন্দোলন গড়ে উঠেছিল। এর থেকে বোঝা যাচ্ছে এই আন্দোলনটা সর্বত্র ছড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সব মানুষের কাছে ছড়িয়ে পড়েনি। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে ছাত্র যুব সমাজ ও নারীরাও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অহিংস আন্দোলনের পর বেশ কিছু বছর নতুন গণ আন্দোলনের গড়ে তোলার পরিস্থিতি ছিল না। গান্ধী নিজে বেশ কয়েক বছর জেলে ছিলেন। তাছাড়া জেল থেকে বেরিয়েও তিনি আদর্শ সত্যাগ্রহী কর্মী তৈরিতে মনোযোগ দিয়েছিলেন। অন্যদিকে কংগ্রেস সংগঠনের মধ্যেও নতুন বিবাদ তৈরি হয়েছিল। কংগ্রেসের মধ্যে স্বরাজপন্থী বলে একটি নতুন গোষ্ঠীও তৈরি হয়েছিল সে সময়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। পরের দিন বাকি অংশটা নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু এর মধ্যে টেক্সটটাকে যতদূর পড়ানো হলো ততটা কিন্তু একটু ভালো করে মন দিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক।